এই যে আমরা বলে আসতেছি, এত কথা বলে আসতেছি আমরা, কিন্তু কারো কোনো লজ্জা হচ্ছে না, কারো কোনো হায়া হচ্ছে না। আপনি দেখেন, আমরা এতদিন মনে করেছিলাম বা কেউ কেউ মনে করেছিল যে এই আন্দোলনটা শুধুমাত্র শেখ হাসিনা সরকারের উচ্ছেদের আন্দোলন। এই আন্দোলনটা ছিল শুধুমাত্র যে নির্বাচন করার আন্দোলন, গণতন্ত্রকে ফিরিয়ে আনার আন্দোলন। অনেকেই সেটা মনে করে এই আন্দোলনে যুক্ত হয়েছিলেন। কিন্তু এখন ফলাফল কি? আসলে জুলাই সন্ত্রাসীদের আন্দোলন ছিল। আগে কিন্তু আমি সরাসরি জুলাই সন্ত্রাসী বলতাম না। আমি বলতাম তথাকথিত জুলাইয়ের আন্দোলন। কিন্তু এখন জুলাই সন্ত্রাস আন্দোলন এই জন্য বলি যে, কারণ তাদের প্রত্যেকটা কাজ সন্ত্রাসী। আপনি নিজেই বললেন 16 জন নাকি 18 জন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হয়েছে। তার মধ্যে একজন রয়েছেন বিশ্ববিদ্যালয় আইন বিভাগের শিক্ষক, ঢাকা বিশ্ববিদ্যালয়। আরেকজন রয়েছেন প্রখ্যাত সাংবাদিক পান্না ভাই। আপনি দেখেন, এরা কেউ এখানে মারামারি করতে গেছে, সন্ত্রাস করতে গেছে, তাদের নামে সন্ত্রাস বিরোধী আইনে মামলা হলো। প্রথমত এদেরকে অপদস্থ করা হলো, এদেরকে মারা হলো। লাইভ ভিডিওতে দেখা যাচ্ছে, আমি আমার ভাষাতে বলি, যাদের আমি একটা চর দিলে 3 ঘন্টা রাস্তায় পড়ে থাকবে, অজ্ঞান হয়ে থাকবে, তারা বীর মুক্তিযোদ্ধা লতিফ সিদ্দিকীর গায়ে কিভাবে হাত দিয়েছে আপনি দেখেছেন। এদেরকে গ্রেপ্তার না করে গ্রেপ্তার করা হলো এই যাদের বয়স 80-র উপরে, কারো কারো, কেউ কেউ 80-র কাছাকাছি। এই মানুষদেরকে গ্রেপ্তার করা হলো। একজন এর মধ্যে অধিকাংশ মানুষই এই তথাকথিত জুলাই সন্ত্রাসের আন্দোলনকে সমর্থন জানিয়েছে। তারা শেখ হাসিনা সরকারের কঠোর সমালোচনা করছে। তাদেরকে গ্রেপ্তার করা হলো কেন? কারণ হচ্ছে এরা মুক্তিযুদ্ধ শব্দটা মুখে বলে, কারণ এরা জয় বাংলা স্লোগানকে ধারণ করে, কারণ এরা 72-এর সংবিধান টিকিয়ে রাখতে, সমুন্নত রাখতে কথা বলেছে। তার জন্য এদের এই সমস্যাটা সৃষ্টি। তাদের সমস্যা আসলে শেখ হাসিনা না, তাদের সমস্যা আওয়ামী লীগের দুর্নীতি না, তাদের সমস্যা আওয়ামী লীগের, তাদের ভাষায় তথাকথিত নির্বাচন নয়। তাদের সমস্যা হচ্ছে আওয়ামী লীগের খাতায় কাগজে কলমে অন্তত নাম রয়েছে গণতন্ত্র, সমাজতন্ত্র, জাতীয়তাবাদ, বাঙালি জাতীয়তাবাদ এবং ধর্মনিরপেক্ষতাবাদ। এগুলো হচ্ছে তাদের সমস্যা। তাদের সমস্যা হচ্ছে লতিফ সিদ্দিকী আওয়ামী লীগ থেকে বহিষ্কার হয়েছে, কোনো সমস্যা নেই। লতিফ সিদ্দিকী তাদের আন্দোলনে যোগ দিয়েছে, তাতেও তাদের কোনো আপত্তি অনাপত্তি নাই। কিন্তু লতিফ সিদ্দিকী কেন মুক্তিযোদ্ধা হিসেবে সেখানে গেল? আসলে এই আন্দোলনটা ছিল তাদের জুলাই সন্ত্রাসের আন্দোলন, এটা মুক্তিযুদ্ধ বিরোধী আন্দোলন। তার জন্য আজকে তারা দেখবেন এই ডক্টর ইউনূস এবং ওয়াকার, তারা যে বাংলাদেশের রাজাকার, আল বদর, আল শামস, নেজাম ইসলাম, তাদের এবং তাদের আন্ডা বাচ্চাদের পাহারাদার, তা বারবার প্রমাণ হয়ে যাচ্ছে। সুতরাং এই জুলাই আন্দোলনকে আমি এখন আর শুধুমাত্র তথাকথিত আন্দোলন বলে থামতে চাই না। আমি এখন এটাকে জুলাই সন্ত্রাস আন্দোলন বলবো, কারণ তারা বারবার প্রমাণ দেখেছে। আপনি দেখলেন এই যে মব সৃষ্টি করলো, মানে এই মবারদেরকে গ্রেপ্তার করা হলো, তারা তাদের বাপ না দাদার বয়সী লোকটাকে থাপ্পড় দিল, ধাক্কা দিল, ঘুষি দিল, তার নানা দাদার বয়সী মানুষ। তাদের উপরে আক্রোশটা কেন? আক্রোশ একটাই, যে তারা মুক্তিযুদ্ধ নিয়ে সেখানে কথা বলবেন, এটাই তাদের আক্রোশ। আপনি দেখবেন, যে মুক্তিযুদ্ধের পক্ষে যদি কথা বলেন, আমি কিন্তু, হাবিব ভাই আসছেন, আমাদের শ্রদ্ধা হাবিব ভাই, আপনাকে আমার সালাম। আমি কিন্তু বলেছিলাম যে বিএনপির চেয়ারপারসন ফজলুর রহমান সাহেবের সাথে এই আচরণ করার পরেই আমি সন্দেহ করেছিলাম হাবিব ভাইয়ের উপরে এরকম কিছু করবে। কারণ এই যে জামাতের বিরুদ্ধে যারা কথা বলে, যারা মুক্তিযুদ্ধের পক্ষে কথা বলে, তারা যে কোনো দলের হোক, যে কোনো মতের হোক, তাদের উপর আক্রমণ। সেই আক্রমণটা হয়ে গেছে। আমি সন্দেহ করেছিলাম, আপনার চ্যানেল বলেছিলাম, হাবিব ভাই সেদিন ছিলেন না, আমি সন্দেহ পোষণ করেছিলাম হাবিব ভাইয়ের সাথে এই ধরনের ঘটনা ঘটবে। সেটা ঘটে গেছে লতিফ সিদ্দিকের উপরে। এবং আমি এখনো সন্দেহ পোষণ করতেছি, আজকে হাবিব উপস্থিত আছেন আমাদের শ্রদ্ধেয় বীর মুক্তিযোদ্ধা। এমনকি আমাদের কোনো কোনো লোক আমাকে বলেছে, আপনার হাবিব ভাই সম্পর্কে বলেছে, সে আবার কবে মুক্তিযুদ্ধ করছে। আমি বলছি তোর বাপে মুক্তিযুদ্ধ করছে, হাবিব ভাই মুক্তিযুদ্ধ কিনা তোর প্রশ্ন করতে হবে, তুই তোর বাপদের জিজ্ঞেস কর। এই কথা বলেছি। আমার ওখানে দেখবেন লিখছে, আমি লিখেছি যে এরপর শিকার হবে আক্রান্ত হাবিব ভাই, সেখানে দেখবেন লিখেছে হাবিব, সে আবার কবে মুক্তিযোদ্ধা ছিল, এগুলো লিখছে, আপনি দেখবেন। জি জি, আমি ফেসবুকে দেখছি আপনার স্ট্যাটাস দিয়েছেন যে হাবিব। আমি যখন হাবিব ভাইয়ের প্রসঙ্গে লিখছি যে নেক্সট টার্গেট হাবিব ভাই, সেখানে লিখছে হাবিব ভাই মুক্তিযোদ্ধা না, এই ধরনের কথা বলতেছে। আমি বললাম হাবিব ভাই মুক্তিযোদ্ধা কি না এটা তোদের সমস্যা না, তো এটা যারা মুক্তিযুদ্ধ করেছে তাদের সমস্যা বা সমস্যা নয়, তোরা কথা বলিস কেন? এই বাংলাদেশে বর্তমানে যে মব সন্ত্রাসী চালাচ্ছে, এগুলো মূল টার্গেট হচ্ছে শেষ মুহূর্তে বাংলাদেশে নির্বাচন না দেওয়া।
শেষ মুহূর্তে নির্বাচন বানচাল করা। আপনি দেখেন একদিনে 3টা ঘটনা ঘটেছে গতকাল, 3টা ঘটনা, সবগুলোই মব সন্ত্রাস এবং সবগুলো সাকসেসফুল। কে বলেছে? যিনি এই আন্দোলনের সাথে যুক্ত ছিলেন, যিনি ইউনূসের খাস চামচা, তিনি বলেছেন। আমরা বলি না, আমরা বললে তো দোষর হয়ে যাবো। এখন আপনি গণতন্ত্রের কথা বললে আপনি শেখ হাসিনার দোষর, আওয়ামী লীগের দোষর। এখন আপনি ভোট চাইলে আপনি শেখ হাসিনার দোষর। এখন আপনি মুক্তিযুদ্ধের কথা বলে আওয়ামী লীগের দোষর। হোয়াট ইজ দিস? আওয়ামী লীগের দোষর মানে একটা লোক অধিকারের কথা বলে আওয়ামী লীগের, মুক্তিযুদ্ধের কথা বলে আওয়ামী লীগের দোষর হয়ে যাবে? পাকিস্তানের দোষর এবং পাকিস্তান পন্থীরা আজকে যে উজান উজাইছে, এই দেশে এভাবে চলতে পারে না। তারা ভুলে গেছে যে এই মুহূর্তে মুক্তিযুদ্ধের পক্ষ শক্তি যদি ঘুরে দাঁড়ায় তাদের কি পরিণত হবে তারা বুঝতেই পারতেছেন। আপনি দেখেন এইখানে যারাদের অ্যারেস্ট করা হয়েছে অধিকাংশ জুলাই, তথাকথিত জুলাই আন্দোলনের সাথে সম্পৃক্ত ছিলেন, তাদের রক্ষা করেছে। যেটাই পান্না খান পান্নার বিরুদ্ধে লেগেছে, পান্না ভাই তিনি আদালতে গিয়েছিলেন ছাত্র ছাড়াতে, লতিফ সিদ্দিকী স্ট্যান্ডিং গিয়ে বলছে তোমাদের কে মারবে আমি আছি, বলে নাই? কাদের সিদ্দিকী আন্দোলনের সম্পৃক্ত ছিল, হাবিবুর রহমান হাবিব ভাই আন্দোলন সম্পৃক্ত ছিল, আর ফজলুর রহমান সাহেব সে বলেছিল যে যারা জুলাই আন্দোলন করছে তারা বীর শ্রেষ্ঠ। তারপরও তাকে কেন এই অপরাধ তাকে বহিষ্কার করা হলো? কারণ একটাই, মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি যে কোনো দলে থাকুক তাদেরকে এরা সহ্য করবে না। কিন্তু বাংলাদেশের মানুষ যে যেরকম সরল, এরা যে কোনো মুহূর্তে এঁটেল মাটির মতো শক্ত হয়ে যাবে এটা বুঝতে পারতেছে না। জামাতারা এত জানু যাইছে, এত জানু যাইছে, এরা মনে করতেছে দেশটা তারা কিলে ফেলেছে। 6টা ব্যাংক দখল করে, বিশ্ববিদ্যালয়ের কয়েকটা ভিসি হয়ে, সচিব রদ বদল করে এরা ভাবতেছে যে ওয়াকার আর ইউনূস এদের সবসময় পাহারা দিবে। এরা জানেন, আমি স্পষ্ট ভাষায় এখানে একটু একটা তথ্য দিই। আপনি বলতেছেন যে কয়েকটা বিশ্ববিদ্যালয় দখল করছে। বাংলাদেশের শিক্ষা প্রতিষ্ঠানের 80% উপাচার্য বলেন, অধ্যক্ষ বলেন জামাতের। এখন 80%। এখন আমি আপনাকে যেটা আমি বরাবরই বলি, আমার লাইভে বলেছি, লিখেছি, এরা মানে আওয়ামী লীগকে তো উচ্ছেদ করে দেওয়ার পর এরা ভাবতেছে বিএনপি কে আমরা শেষটা চাঁদাবাজ বলে দেশ দখল করবো। আমি স্পষ্ট বলে দেই, যেদিন বিএনপি বলবে স্পষ্ট, এখানে বিএনপির চেয়ারপারসনের সম্মানিত উপদেষ্টা আছেন, আমি স্পষ্ট বক্তব্য দিতে চাই, বিএনপি যেদিন জামাতকে বলবে তালাক দিলাম, 5 তালাক, বুঝেন তো, 3 তালাক দেওয়ার পরে এই 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 জামাত রাস্তায় থাকতে পারবে? আপনি বলছেন না 80%, 100% তখন কোনো কাজ হবে। বাংলাদেশের মানুষ জামাতকে গ্রহণ করবে না ভাই। কি ওয়াকার কেন, ওয়াকারের বাপ ইউনূসের বাপ চেষ্টা করে জামাতকে প্রতিষ্ঠিত করতে পারবে না। এই দেশে এদের ক্ষমতা প্রতিষ্ঠিত করতে পারবে না, আপনি নিশ্চিত থাকেন। বিএনপি এই মুহূর্তে নীরব আছে বিভিন্ন কারণে, বহুবিধ কারণ আছে। কিন্তু আমি বললাম তো আপনাকে, আপনারা বা আমরা যতই বিএনপি সমালোচনা করি, বিএনপির ভিতরে একটা বৃহত্তর অংশ মুক্তিযুদ্ধের পক্ষে। এরা মেনে নেবে, এরা না, কেউ মেনে নেবে না, মেনে নিবে না। আমি বললাম তো যে ওয়াকারের বাবার ক্ষমতা হবে না। এরা যদি মনে করে যে জামাতকে ক্ষমতা দিয়ে আমরা চলে যাব, এই বাংলাদেশের জনগণ মানবে না। বাংলাদেশের মানুষ দল মত নির্বিশেষে রাস্তায় নামবে। 30 লক্ষ মানুষকে হত্যা করবে, 3 থেকে 5 লক্ষ নারী ধর্ষণ করার দলকে আমরা ক্ষমতায় মেনে নিব? প্রশ্নই আসে না। হাবিব ভাইরা তখন মুক্তিযুদ্ধ করেছে, এবার আমরা নামবো তাদের সাথে, আমরা নামবো, সবাই নামবে, ডাক দিতে দেওয়া মাত্রই নামবে। অলরেডি কালকে আপনি দেখেন 19 জন মুক্তিযোদ্ধাকে, 18 থেকে 19 জন মুক্তিযোদ্ধাকে গ্রেপ্তার করা হলো। একটা লোক মানে এই দেশের ইউনূস সরকার উল্টা বিবৃতি, একটা বিবৃতি, তারা কোন চিন্তা, তারা তারা এইখানে ধরেন সেইখানে কেউ যদি জয় বাংলা স্লোগান দিত তাহলে কি করতো? তাইলে তারা কি করতো? পুলিশ যাইতো, গ্রেপ্তার করতো, কত কিছুই না করতো। মুক্তিযুদ্ধ শব্দটা আপনি নিতে দিবেন না কেন? কেন আপনি মুক্তিযুদ্ধের শব্দ উচ্চারণ করতে দিবেন না? জামাত যদি মনে করে, আপনি দেখেন প্রত্যেকটা লোক জামাতের শিবিরের, আপনি দেখেন প্রত্যেকটা আইডেন্টিটি প্রকাশ হচ্ছে তো, সবগুলো এখন শিবির করে, জামাত করে। আমি বলেছি না, বাংলাদেশের যত আকাম কুকাম হয়, এমনকি আওয়ামী লীগ বিএনপির যত কোন্দল হয়, এমনকি আওয়ামী লীগ বিএনপির ভিতরে প্রত্যেক দলের ভিতরে উপদলীয় কোন্দল হয়, এগুলোর নেপথ্যে কি আপনি জামাত পাবেন। জামাতের এই কোন্দল সম্পর্কে আমি 10 বছর গবেষণা করেছি। আমার জামালপুর থেকে শুরু করে ময়মনসিংহ বা যে ক্ষেত্রে এখানে যাওয়ার সুযোগ হয়েছে। বিএনপি আওয়ামী লীগের ষড়যন্ত্রের মধ্যে এরা ষড়যন্ত্র করে মারামারি লাগাইতো, খুনোখুনি করতো। আমার এলাকায় একটা খুন হয়েছিল, সেখানে আওয়ামী লীগ বিএনপির এক নেতাকে গুলি করে মেরে ফেলছে অন দ্য স্পট। সেখানে ষড়যন্ত্রকারী ছিল জামাত। আমি ধরিয়ে দিয়েছি বিএনপিতে, আমি দায়িত্ব নিয়ে বললাম, আমি সেটার নাম বলেছি, সব বলেছি, কারাগারে বলছে। ঠিক সেরকম আপনি দেখবেন সব করতেছে এগুলো দায়ভার, কিন্তু শেষে কি করবে? এরা তো লুকাবে, এরা তো পালাবে। এরা কখনো ছাত্রলীগের হেলমেটের নিচে যাবে, আওয়ামী লীগের হেলমেটে চলে যাবে, পালাবে না। দায়ভার কারা নিবে? কারণ গণতান্ত্রিক রাজনীতি করে এই দেশে বিএনপি এবং আওয়ামী লীগ। আর গুলো তো গণতান্ত্রিক রাজনীতি করে না, বামপন্থীরা তো সমাজপন্থী, আমি ওই প্রসঙ্গে আনলাম না। আর যারা আছে সব তো ইসলামপন্থী, এরা তো গণতন্ত্র বিশ্বাস করে না। এরা প্রকাশ্য বলে এখন যে গণতন্ত্র হারাম, এরা প্রকাশ্য বলে গণতন্ত্র পালন করা যাবে না।
তো সুতরাং এর দায়ভার কার? বাংলাদেশের যত ভালো মন্দ দায়ভার শেষ আওয়ামী লীগ বিএনপির ঘাড়ে চেপে যাবে। এরা সব সময় লুঙ্গির তলে থাকবে। আপনি দেখেন যে মৌলবী আওয়ামী লীগ ক্ষমতায় থাকতে বললো আমার বাপ দাদু 14 গোষ্ঠী আওয়ামী লীগ করে, সে এখন জামাতের টিকিট নিয়ে ইলেকশন করতেছে। যে মৌলবী ইব্রাহিম যে বললো যে এর আগে শেখ হাসিনা সারা জীবন প্রশংসা করছে, এখন ইউনূসের প্রশংসা করে। এই যে স্বাধীনতা বিরোধীদের একটা কৌশল, এই কৌশলে তারা দেশকে অস্থিতিশীল করেছে। ইসা একদার আসার পরে দেখেন দেশের পরিস্থিতি পাল্টে গেছে, পুরো পাকিস্তানি ভাবতে। এটা বাংলাদেশের জনগণ মেনে নেবেন। ধন্যবাদ।